পুলিশ ভাইরা, সেনাবাহিনীর সদস্যরা, আপনাদের মধ্যে যারা ভালো আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিজের মতো কুলাঙ্গারকে সেনাবাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করুন। কারণ এই দুইজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে, পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। এই লোকেরাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেওয়া হয়, শেখ হাসিনাকে আমরা বলতে চাই, জানারা ইমামরা যেভাবে গণ আদালত বসে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গর্জে উঠেছিল, আমরা আজকে জনগণকে নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাদদের বিচার করব, দুর্নীতিবাদদের সম্পদ জনগণের মাঝে ফিরিয়ে দেব। সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন। যে অপকর্ম করেছেন, জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রভাবশালী নেতা ছিলেন, ভুট্টোরও ফাঁসি হয়েছে। আপনারা এই যে বিজয় বিচ্ছের ঘটনা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এগুলোর নিরপেক্ষ তদন্ত করলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর ফাঁসি হবে। আমরা সাইডের উপরে আছি 12 বছর, আমাদের আর ভয় নাই, আমাদের আর ভয় নাই। হাত ভাঙছে, মাজা ভাঙছে, কোমর ভাঙছে, মাথা ভাঙছে, এই ভাঙ্গা চূড়া নিয়েই এখন আপনাদেরকে ভাঙ্গা দেওয়ার জন্যই কিন্তু আমরা রাজপথে নামি। আসসালামু আলাইকুম। সুপ্রদর্শক, সাবেক সেনা প্রধান আজিজ ও সাবেক পুলিশ প্রধান বেনজিরের বিরুদ্ধে রাজপথে দাঁড়িয়ে কঠোর ভাষায় বক্তব্য দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। তিনি আজিজ ও বেনজিরকে কুলাঙ্গার বলেছেন। সুপ্রদর্শক, এছাড়াও সরকারের তুমুল সমালোচনা করেছেন গণ অধিকার পরিষদের সভাপতি ভিপি নুরুল হক নূর। আমরা তার মুখ থেকে বিস্তারিত জেনে আসবো। তাহলে অন্যান্য প্রধানদের কি অবস্থা? অন্যান্য প্রধানদের ঢোলের বিড়াল বের হয় নাই, অনুসরণ গেলে অনেক একটা বাইরে হবে। সাংবাদিক ভাইদের বলি, একটু খুঁজে বের করেন, একটু সাহস করেন। এই ঢাকা রেঞ্জের, ঢাকার মধ্যে 3 জন ভিআইপি পাবেন যাদের অলরেডি এক একজনের সম্পত্তির পরিমাণ 100 কোটি টাকার উপরে। যদি আপনাদের তথ্য লাগে আমার কাছ থেকে তুলে নিয়ে নিয়ে আলবাজিতে আমি বসি, 3 জন ভিআইপির তথ্য আমি দেবো। কিন্তু এই রকমের 3 জন ভিআইপি না, অনেক ভিআইপি আছে। তো আজকে ওই যে আমাদের সেক্রেটারি সাহেবরা বলছিলেন, দুঃখ লাগে, সবাই বিবেকহীন হয়ে যাচ্ছে। যে রিক্সাওয়ালা ভাইরা বক্তব্য শুনছে তাদেরকে সরাই দিচ্ছে। কে? ধরেন একজন কনস্টেবল, একজন কনস্টেবলের বেতন কয় টাকা? বলা চলে রিক্সাওয়ালা ভাইয়ের চেয়ে তার ইনকাম কম। সত্য বলতে হবে, রিক্সাওয়ালা ভাই যদি গায়ে খাটে 500 টাকা ইনকাম করতে পারে, তাহলে 1020 টাকা মাসে থাকে। একজন পুলিশের কনস্টেবলের শুরুর দিকে যারা ঢোকে তাদের বেতনও কিন্তু 20,000 টাকা না। এখন পুলিশ না খাইলে বলেন, এই যে পুলিশ আইন শৃঙ্খলা বাহিনী, তিনি একজন পুলিশ সদস্য, তার মর্যাদা আছে এই সমাজে কোথায়? একজন কনস্টেবল এই ঢাকা শহরে বাসা ভাড়া দিয়া বউ বাচ্চা নিয়ে থাকার মতো কোনো অবস্থা আছে? ভিআইপি তো মালপানি কামাইতেছে 100 কোটি টাকা, বেনজির কামাইছে 1000 কোটি টাকা। আর ওই যে কনস্টেবল, এসআই তারা কিন্তু বউ বাচ্চা নিয়ে ঢাকায় থাকতে পারে না। নিশ্চয়ই সব পুলিশ খারাপ না? আর্মির এই আজিজটা ক্ষমতার দাপট দেখিয়ে খুনি ভাইদেরকে রাষ্ট্রপতিকে ম্যানেজ করে মাফ করাইছে, দেশ থেকে পার করাই দিচ্ছে। তারা ব্যবসায়ী, তারা জনপ্রতিনিধি হয়ে গেছে অনেকে, কিন্তু অনেক যারা সব অফিসার আছে তারা খুব কষ্টে জীবনযাপন করছে। নিশ্চয়ই সব জায়গায় ভালো মন্দ আছে। তো এই যে পুলিশ ভাইরা, সেনাবাহিনীর সদস্যরা, আপনাদের মধ্যে যারা ভালো আছেন তাদেরকে অনুরোধ করব, আপনারা সাহস করে এই বেনজিরের মতো কুলাঙ্গার এবং আজিজের মতো কুলাঙ্গারকে সেনাবাহিনীর সমস্ত ক্যান্টনমেন্ট এবং পুলিশ প্রতিষ্ঠানে অবাঞ্ছিত ঘোষণা করুন। কারণ এই দুইজন কুখ্যাত ব্যক্তি বাংলাদেশের 53 বছরের ইতিহাসে সামরিক বাহিনীকে কলঙ্কিত করেছে, পুলিশ বাহিনীকে কলঙ্কিত করেছে এবং তাদেরকে বিচারের মুখোমুখি হতেই হবে। আমাদের কথা পরিষ্কার, শুধু বেনজির এবং আজিজ নয়, আরো যারা জনগণকে জিম্মি করে বিশিষ্ট শিল্পপতিতে পরিণত হয়েছেন, ব্যাংক লুটেরা, সেটা আলম হোক, বসুন্ধরা হোক, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। এই লোকেরাদের বিরুদ্ধে সরকার যদি ব্যবস্থা না নেওয়া হয়, শেখ হাসিনাকে আমরা বলতে চাই, জানারা ইমামরা যেভাবে গণ আদালত বসে যুদ্ধাপরাধীদের বিচারের দাবিতে গর্জে উঠেছিল, আমরা আজকে জনগণকে নিয়ে গণ আদালত গঠন করে দুর্নীতিবাদদের বিচার করব, দুর্নীতিবাদদের সম্পদ জনগণের মাঝে ফিরিয়ে দেব। এই জনগণকে জেগে উঠতে হবে। আমাদের বন্ধুরা বলেছে, পৃথিবীর সমস্ত জায়গায় এই ধরনের দুঃশাসন যখন চেপে বসেছে, ছাত্র যুবক তরুণদের ছাড়া পুরা মানুষ দেওয়া পরিবর্তন হয় নাই। এখন পুরা মানুষদেরকে অসম্মান করছি না। এই যে নাদিম ভাইয়ের মতো বয়স্ক মানুষ আমাদের মতো তরুণের শক্তিতে চলেছে, এই যে মিজান ভাইয়ের মতো বয়স্ক মানুষটাও, সিনিয়র মানুষটা কিন্তু গণ অধিকার পরিষদের সাথে থেকে লড়াই সংগ্রাম করছে। মানে তরুণ কিংবা তারুণ্য বয়সের প্রেমে না, কাজের মধ্যে দিয়ে প্রমাণিত। আজকে আমরা আন্দোলন সময় অনেক দেখেছি, কয়েকজন সিনিয়র নেতাকে দেখেছেন পুলিশ যখন লাঠিচার্জ করে পুলিশের সামনে সিনার টান টান করে দাঁড়িয়ে যায় কর্মীকে রক্ষা করতে। কয়েকজন নেতাকে দেখেছেন রাজপথে কর্মীদের সাথে থেকে ধাওয়া পাল্টা দেওয়া লড়াই সংগ্রাম করে শেষ পর্যন্ত মাঠে থাকতে। সেই নেতৃত্ব কিন্তু এখন দেখতে পাচ্ছি না। কাজী নেতারা যদি সেফটির জন্য সিপাহী সাপায় চলে যায়, কর্মীরা কোন দুঃখে রাজপথে থাকবে? যারা রাজপথে থেকে নেতৃত্ব দিতে পারবেন, লড়াই করতে পারবেন, নিজের কর্মীদেরকে রক্ষা
রক্ষা করার জন্য নিজে ঢাল হয়ে দাঁড়াবেন, তারাই আজকে এই সংকট থেকে উত্তরণের নেতৃত্ব দিতে পারবেন এবং গণ অধিকার পরিষদ সেটা দেখিয়েছে। নতুন শক্তির উত্থান ছাড়া, নতুন বিপ্লব ছাড়া এই অবস্থার উত্তরণ হবে না, হবে না। কাজী ছাত্র যুবক তরুণ ভাইদেরকে আমি বারবার অনুরোধ করবো, ৭১-এর দিকে তাকান। এই স্বাধীনতার সংগ্রামকে যারা নেতৃত্ব দিয়েছিল, মুক্তিযুদ্ধের চার খলিফা বলা হয় আসিফ আব্দুর রব, আব্দুল কুদ্দুস মাখন, নূর আলম সিদ্দিকী, শাহজাহান সিরাজ, দুইজন তৎকালীন ছাত্রলীগের নেতা ছিলেন, দুইজন ডাকসুর বিপিজিএ ছিলেন। ছাত্রলীগের নেতা এবং ডাকসুর বিপিজিএ ছিলেন, তারা নিশ্চয়ই তাদের বয়স ৩০-এর নিচে ছিল, তাদেরকে মুক্তিযুদ্ধের চার খলিফা বলা হতো। সাতজন বীর শ্রেষ্ঠের দিকে তাকান, যাদের অধিকাংশের বয়স আপনার ২২-২৩ থেকে ৩০-এর মধ্যে, সাতজন বীর শ্রেষ্ঠের দিকে তাকান। তারপরে মুক্তিযুদ্ধের আরেকজন পান্ডারি, যখন জাতি বিভ্রান্ত, আওয়ামী লীগের নেতারা যখন কলকাতার থিয়েটার রোডে মুক্তিযুদ্ধের নামে তাস খেলা মস্ত হয়েছেন, এই জাতির একটা বিভ্রান্ত অবস্থার মধ্যে ছিলেন, কি করবে বুঝতে পারছি না, বঙ্গবন্ধুকে গ্রেপ্তারের পরে হ্যারিমেনের বাসার মতো ওই একজন মেজর, প্রধানমন্ত্রীর ভাষায় তিনি ৪০০ টাকার মেজর, সেই ৪০০ টাকার মেজরই কাম কিন্তু ঢাকাই দিয়েছিল। সারা দেশ জাতিকে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানিয়েছিল, তার বয়স ছিল মাত্র ৩৫। আজকের তরুণ এবং যুবকরা, এই দেশ আপনাদের নেতৃত্বের জন্য হাত ছাড়িয়ে দিয়ে যাচ্ছে। আপনাদেরকে রাজপথ আসতে হবে, রক্ত দিতে হবে, ইতিহাস গড়তে হবে। এই আওয়ামী লুটেরা, তাদের পরিণতি ইতিমধ্যেই তারা ভোগ করতে শুরু হয়েছে। আমাদের সংগ্রামী সহযোগিতা বলেছে, আমরা প্রতিহিংসা পছন্দ করি না, আমরা বলছি আমাদের সম্প্রীতি, সহনশীলতা, একটা ইনক্লুসিভ রাজনীতি আমরা করতে চাই। কিন্তু এই যে সাম্প্রতিক যে ঘটনাটি ঘটল, আনোয়ারুল আজিম ৭ মাস আগে প্রতিদিনের বাংলাদেশ কি একটা পত্রিকায় নিউজ হয়েছিল যে মানুষ পেটাতে পেটু এমপি আনার ৭ মাস আগে নিউজ হয়েছে। কি ভাগ্যের নির্মাণ পরিবার দেখেন, আর তার মানুষ কুপাই কুপাইয়া ভাগ করছে। সে মানুষ পিটাইছে জীবিত থাকতে, তার মানুষ কোথায় কোথায় ভাগ করছে, হাত দিয়ে সলাতে করছে। আহা কি নির্মম! এই মৃত্যু যেন আল্লাহ কাউকে না দেয়, আমরা আল্লাহর কাছে ফরিয়াদ করি। কিন্তু এই রকমের একজন সোনা চোরা চালান, মাদক ব্যবসার সাথে জড়িত একজন দুর্বৃত্ত, তিনবার বাংলাদেশের আইন প্রণেতা হয়েছে। পুলিশ, আর্মি থেকে শুরু করে সবাই তাদেরকে সেলুট দিয়েছে, কারণ তিনি সংসদের প্রতিনিধি। এইরকম একটা দুর্বৃত্তকে এই সুযোগ কে দিয়েছে? আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের প্রধান শেখ হাসিনা। তাহলে শেখ হাসিনা কি এই দাঁড়াতে পারেন? পারেন না। একজন আমার মারা গেছে বিদায় তার অপকর্ম আমাদের সামনে এসেছে। এই রকমের আরো আনার বর্তমান এই সংসদে, এই শেখ হাসিনার সংসদে আছে। এমনকি মন্ত্রিত্ব দায়িত্ব পালন করছেন। দেশ টিভিতে একটা নিউজ হয়েছে, সাভারের আরেক দল মাফিয়া ফকিন্নি থেকে ১০০০ কোটি টাকার মালিক হয়ে গেছে। তাই কিচ্ছু ছিল না, একে ভাঙ্গা টিনের ঘর। সাভার উপজেলার চেয়ারম্যান রাজীব ১০০০ কোটি টাকার মালিক হয়েছেন। টিভিতে ইন্টারভিউ দিয়েছেন, হাত কেটে ফেলেছেন, পা ভেঙে দিয়েছেন। এখন পর্যন্ত তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নেওয়া হয় নাই। কাজেই সাংবাদিকরা শুধুমাত্র নিউজ করলেই প্রতিকার মিলবে না। এই দেশে এখন সাংবাদিকরা আছে সবচেয়ে বড় চিন্তায়, পায় না বেতন, নিউজ করতে দেয় খায় নয়। আমরা তো তার রাস্তায় দাঁড়িয়ে প্রতিবাদ করি, সাংবাদিকদের প্রতিবাদটা করে কি দেখেন? আপনারা জানেন, পুলিশের কনস্টেবলের বেতনের কথা বললাম, সাংবাদিক অনেক সাংবাদিক ১০-১৫ হাজার টাকা এই সময় বেতন পায়। আপনাদের মেইন স্ট্রিম মিডিয়ায় ২০,০০০ টাকা বেতন পায়, ২৫,০০০ টাকা বেতন পায়। ২০,০০০ টাকার বেতনে তাদের কি হয়? অথচ তারপরে ধরেন স্বাধীন সাংবাদিকতা, সংবাদ মাধ্যমের ভূমিকা, সাংবাদিকদের ১৪ গোষ্ঠী উত্তর আমরা কিছু করি, ঠিক আছে। অনেক অসৎ সাংবাদিক আছে, সেটা আলাদা বিষয়। কিন্তু অনেক আছে মন পানে জার্নালিজমটাকে ধারণ করে, কিন্তু তারা তাদের জীবিকার সাথে সংগ্রাম করে এই পেশায় টিকতে পারছে না। অনেকে পেশা পরিবর্তন করছে, অনেকে হাউসের বিরুদ্ধে বলে চাকরি চলে যাচ্ছে। কিছু আগে আমাদের একজন শুভাকাঙ্ক্ষী ভাই, তো তার চাকরি চলে গেছে, কারণ তিনি একটি সমালোচনা করে স্ট্যাটাস দিয়েছিলেন। এই যে আমাদের এলিট ভাইয়েরা একটা আলোচনা সভার আয়োজন করছে, প্রেস ফ্রিডম আন্তর্জাতিক এনজিও ফান্ডিং এর প্রোগ্রাম। তো সেই প্রোগ্রামে আমাদের আলোচক, তাদের ধরেন অনেকে ঢাকায় ফ্ল্যাট তারা প্রতিষ্ঠিত। তো কাজে তারা যেভাবে স্বাধীন সাংবাদিকতাকে দেখতে পারবে, মাঠের এই সাংবাদিকরা কাজ করতে গিয়ে দেখছে। আওয়ামী লীগের, যুবলীগের অনেক সময় এক নেতা নিউজ করতে যে ধাক্কা খাওয়া লাগে, অফিসের মধ্যে ঢুকাই নিয়ে মায়ের দিয়ে আধামারা করে, তারপরে সাইডে ক্যামেরা করা ভাঙ্গা। আমার ক্যামেরা কার? প্রত্যেকটা হাউসে বন্ধ হয়ে সব আওয়ামী লীগের এমপি মুসলিম মালিক। কারণ ছাত্রলীগ, যুবলীগ যদি আওয়ামী লীগের লোকেরা সাংবাদিকদের মারেও, ওইখানে সাংবাদিকরা রাস্তায় প্রতিবাদ করবে বিচারের দাবিতে, যে ২৪ ঘন্টার মধ্যে সাংবাদিকের গায়ে যারা হাত তুলেছে তাদেরকে গ্রেপ্তার করতে হবে, এই জোর কেউ বলতে পারে না। আনার এমপি আনার মারা গিয়েছে, কয়েক ঘন্টার মধ্যেই স্বরাষ্ট্রমন্ত্রী বলে দিয়েছে এই ঘটনার সাথে ভারতীয়রা কেউ জড়িত না। ভালো, আপনার কাছে তথ্য আছে, ভালো। আপনি ভারতকে সেভ করতে, মানে ভারতের ভাষণের নাম মুখে আনা যাবে না। তো এখন আকাম কুকাম ভারত করলে বলা যাবে না, কারণ তারা তো ভারতের গোলামি দাসত্ব করে ক্ষমতা আছে। এখন সেখানে ভারতের সম্মান হয়েছে, বলছে স্বামী স্ত্রীর সম্পর্ক, ওই স্বামী রাষ্ট্রের সম্মান রক্ষা করার জন্য তারা আগেই এই কথা বলে দিচ্ছে নাকি অন্য কিছু, আমরা সেটা জানি না। কিন্তু তাও ভালো,
স্বরাষ্ট্রমন্ত্রী করতে ধন্যবাদ নির্বাচন কাদের মতো মুখে ধন্যবাদ দিতে তো আর পয়সা লাগবে না, কষ্ট করা লাগবে না, যদি সত্যিকার অর্থে তথ্যের ভিত্তিতে বলে থাকেন। তো আমি আপনাকে জিজ্ঞাসা করতে চাই মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী, আপনার একজন বীর মুক্তিযোদ্ধা, অবশ্যই এখন আওয়ামী লীগ করেন, ভোট ডাকাতের সঙ্গী হয়েছেন, ব্যাংক ডাকাতের সঙ্গী হয়েছেন, লুটেরা খুনিদের সঙ্গী হয়েছেন, যে আপনার বাদ দিলাম, কিন্তু মুক্তিযুদ্ধে আপনার অবদান ছিল, আমাদের মতো যুবক বয়সে দেশের জন্য কিছু করার জন্য মুক্তিযুদ্ধে গিয়েছিলেন, সেজন্য সম্মান করি। রাত্রি জবাব দেন, সাংবাদিক সাগরগুনি হত্যাকাণ্ডের প্রতিবেদন কেন 104 বার পিছিয়েছে? কারণ আমাদের সিআইডি, আমাদের র্যাব, আমাদের গোয়েন্দা সংস্থা ঘাস কাটে সাগরগুনি হত্যাকাণ্ডের বিচার এক দুটো এখন পর্যন্ত বের করতে পারলো না। তো তার মানে পরিষ্কার, যারা খুন করেছে, খুনিরা চিহ্নিত, সরকার তাদেরকে সেভ করবে, তাদেরকে দিয়ে সাক্ষ্য উদ্ধার করবে। সেটা গতকালকে প্রধানমন্ত্রী বলেছিলেন, কোন শ্বেতাঙ্গ নাকি বলেছিল বঙ্গোপসাগরে ঘাঁটি কাটতে দিলে ক্ষমতায় যাওয়ার পথ মসৃণ হবে, ক্ষমতায় আসতে দেবে। তিনি আমার গর্ব করে বলেছেন, আমি শেখ মুজিবের কন্যা, দেশ ভাড়া দিয়ে তো ক্ষমতায় আসবো না। ভাড়া কি দেবেন? দেশ তো ভারতের কাছে বিক্রি করে দিচ্ছেন, ভাড়া যাওয়ার কিছু আছে? দেশ তো বিক্রি করে দিচ্ছেন ভারতের কাছে, ভারতের দেশ ইজারা গেছে, আপনারা ইজারাদার, আপনার মন্ত্রীরা তাদের ইজারাদার, এই দেশ চালাচ্ছেন এখন। তো আপনারা কি বিক্রি করবেন? আবার বলছেন ওই ইহুদি রাষ্ট্র করতে চায় নাকি? রাখাইন স্টেট, চট্টগ্রামের একাংশ নিয়ে আপনার বন্ধুরা, আপনাদের ভাষায় যারা বন্ধু রাষ্ট্র, এই ভারত দেশ স্বাধীনের পর থেকে 72 সাল থেকেই পার্বত্য চট্টগ্রামে বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসীদেরকে অস্ত্র দিয়ে প্রশিক্ষণ দিয়ে ওই পার্বত্য চট্টগ্রামকে অস্থিতিশীল করে রেখেছে। আপনি তো পারেন নাই ভারতের বিরুদ্ধে একটা প্রতিবাদ করতে, ভারতের গোলামি করে যাচ্ছেন। এই যে নাথান বোম কুকি চেন পত্রিকা আসছে, তাদের ট্রেনিং হয়েছে কোথায়? ভারতের মণিপুর, মিজোরামে। আপনারা তো প্রতিবাদ দেওয়ার সক্ষমতা দেখেছেন, সীমান্তে লাশ পরে একটা প্রতিবাদ করতে পারেন না। তারপর তো ইজারাদার, আপনার বেচার ক্ষমতা নাই, কাজে আপনি বেচতে পারবেন না, ভাড়াও দিতে পারবেন না, আপনার সেই মুরাদ এবং সক্ষমতা নাই। ইমরান খানের মতো সিম্পাথি নিতে চান, পাবলিক ভালো করে জানেন যে ইমরান খান বলেছিল ডোনাল্ড লু একটা চিঠি দিয়ে আমাকে ক্ষমতাচ্যুত করেছিল। সারা বিশ্বের মানুষ ইমরান খান জেলে গেল, এখন ইমরান খানের জন্য দোয়া করে, ভালোবাসে। আপনি ক্ষমতার চাহিদা দেখেন, মশামাসের পরে কিনা ধানমন্ডিতে জানি না, ক্ষমতার চাহিদা দেখেন। শেখ মুজিবের কন্যা, প্রধানমন্ত্রী, মানবতার মা, দেশরত্ন, এত রত্ন, এত উপাধি, একটা সুস্থ নির্বাচন দিতে কলিজা কাঁপে কেন? কাঁপে কেন? কেয়ারটেকারের মাধ্যমে নির্বাচনে ক্ষমতায় গিয়েছেন, কেয়ারটেকার দেন, দেখি কার কত জনপ্রিয়তার, কে দেশরত্ন আর কে কি দেখি। কেন নির্বাচনটা দিচ্ছেন না? তো দিতে হবে। এই দেশের ছাত্র যুবক তরুণ না তখন নয়া বিপ্লবের জন্য, রক্ত দেওয়ার জন্য সেদিন গণভবন এবং বঙ্গভবন অভিমুখে যাত্রা শুরু করবে, সেই দিন আপনাদেরকে সারেন্ডার করতেই হবে জনগণের কাছে। তো খ্রিস্টান রাষ্ট্র কায়েম করবে কারা? আমেরিকা, তাই না? চীনকে ফিট করার জন্য আমেরিকা বোধহয় আপনাদেরকে এই কথা বলছে, সেটা মানে আমেরিকাকেই তো ইন্ডিকেট করছেন, তাদের কিনা অনেক কথা বলছে। তারা আপনার ছেলের বউ খ্রিস্টান, এখানে অনেক কিছু বলেছে ইহুদি। এমনকি আমাদের শেখ রেহনাপার মেয়ে কি বিয়ে করছে, আপনার গুগলে সার্চ দেন, আমি বলতে চাই না, আমি বললে আবার দোষ হইতে পারে। আপনারা একটু সার্চ দেবেন, টিউলিপ সিদ্দিক বঙ্গবন্ধুর নাতি টিউলিপ সিদ্দিকের স্বামীকে সার্চ দেবেন, সজীব ওয়াজেদ জয়ের স্ত্রীকে ইউটিউব গুগলে সার্চ দেবেন, আপনারা দেখে নিন, আমি আর বলতে চাই না। ইহুদি খ্রিস্টানদের পারিবারিকভাবে আপনারা সম্পর্ক তৈরি করেছেন, ভারতের কাছে দেশ ইজারা দিয়েছেন। তাহলে আপনারা তো ক্ষমতায় থাকার জন্য আপনাদের আর কিছু করার নাই, কিচ্ছু করার নাই। তাই অনুরূপ বাংলাদেশে সুষ্ঠু নির্বাচন দিয়ে বিদায় নেন। যে অপকর্ম করেছেন, জুলফিকার আলী ভুট্টো পাকিস্তানের প্রভাবশালী নেতা ছিলেন, ভুট্টোর ফাঁসি হয়েছে। আপনারা এই যে বিডিআর বিচ্ছের ঘটনা, শাপলা চত্বরের হত্যাকাণ্ড, এগুলোর নিরপেক্ষ তদন্ত করলে আওয়ামী লীগের অনেক এমপি মন্ত্রীর ফাঁসি হবে, লিগাল হবে, আইনের দৃষ্টিতে, আইনের বিচারে। তো কাজী যা হয়েছে মাফ করে দেব, যদি জনগণের কাছে ক্ষমা চেয়ে সমঝোতার পথে হাঁটেন, সুষ্ঠু নির্বাচনের পথে হাঁটেন। অন্যথায় হামলা, গোলাম মাওলা রনিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে হামলা করিয়েছেন, ছাত্র দলের নেতা, ছাত্র দলের সাবেক সভাপতি শ্রাবণকে এই শিল্পকলাতে হামলা করেছেন, বিরোধী দলের নেতাদেরকে ভয় দেখাচ্ছেন, ভীতি সঞ্চার করছেন, চাপ সৃষ্টি করছেন যে যারা গরম গরম কথা বলবা ছাত্রলীগ যুবলীগকে এইভাবে হামলা করবে। হামলা শিকার অনেক হয়েছে, রক্ত অনেক আমাদের ঝরেছে, এবার প্রতিরোধ করে তুলতে হবে, এবার পাল্টা অ্যাকশনে যেতে হবে। যদি অ্যাকশন শুরু করেন তখনই তাদের পরাজয় বরণ শুরু হয়েছে। শরীরের রক্ত যদি আমাদের ছড়াতে আসবে, তাদেরও রক্ত ছড়িয়ে তারপরে আপনারা পরে ফিরবেন। এজেন্সি ভাইদেরকে পরিষ্কার ভাবে বলতে চাই, আজিজ বেনজিরের দায় নিচ্ছে না, আজিজ বেনজিরের দায় নিচ্ছে না, আপনাদের দায় নিবে না। এই যে রনি ভাইকে হামলা করিয়েছেন, এটা মোবাইল চাপে হামলা করিয়েছেন, মোবাইল কাছে এনজিও, এই এজেন্সির কাছে, এজেন্সি জড়িত। সামনকে হামলা করেছেন, এইগুলো এজেন্সির প্ল্যান। কারা কারা খেলছেন আমরা তাদের নাম পড়ে যাচ্ছি।
ঘুরে যাবেন। আমরা সাইজের উপরে আছি 12 বছর, আমাদের আর ভয় নাই, আমাদের আর ভয় নাই। হাত ভাঙছে, মাজা ভাঙছে, কোমর ভাঙছে, মাথা পাচ্ছে, এই ভাঙ্গা চূড়া নিয়েই এখন আপনাদেরকে ভাঙ্গা দেওয়ার জন্যই কিন্তু আমরা রাজপথে নামি। সুপ্রদর্শক, ভিপিনুল হক নূরের এই বক্তব্যটি আপনারা কিভাবে দেখছেন? অবশ্যই আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে জানাবেন। সবসময় সত্য নির্ভেজাল তথ্য পেতে স্বাধীন বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।